আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা উত্তরপ্রদেশের মোরাদাবাদের সম্ভল নামের একটা জায়গা, সেখানকার একটা সত্য ঘটনা। এই ঘটনার পর সারা ভারতের লোকজন সম্ভলকে চিনেছিল। 2024-এর ডিসেম্বর মাসের একটা কুয়াশা ভরা রাত, গভীর রাতে সেখানকার অ্যাডিশনাল এসপি, নাম হচ্ছে অনুকৃতি শর্মা, সে নিজের জিপে নিজের টিমের সাথে যাচ্ছিল। গাড়ির গতি ছিল খুব কম, কারণ কুয়াশার জন্য রাস্তা ভালোভাবে দেখা যাচ্ছিল না। পেছনেও বেশ কয়েকখানা গাড়ি তার গাড়িটাকে অনুসরণ করে এগিয়ে যাচ্ছিল। সাধারণত যখন কুয়াশায় ঢাকা চারিদিক থাকে তখন কোনো গাড়ি খুব স্পিডে চলে না, কারণ 2-4 পা দূরেই কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছিল না, সব আবছা। কোনো একটা গাড়ি যায়, তার পেছন পেছন বাকি গাড়িগুলো অনুসরণ করে যায়, যাতে কোনো ভুল না হয়, কোনো অ্যাক্সিডেন্ট না হয়, কোনো বিপদ না ঘটে। সেই রকম গভীর রাতে তার গাড়ি এগিয়ে চলেছে। হঠাৎ করে তিনি খেয়াল করেন আরও একটা অন্য গাড়ি তাকে ওভারটেক করে এগিয়ে চলে যায়। তিনি অবাক হয়েছিলেন, খুব সন্দেহ হয়েছিল তার যে এত কিসের তাড়া যে এই গভীর রাত্রে এই কুয়াশা ঢাকা রাস্তায় তাকে ওভারটেক করে স্পিডে একটা গাড়ি বেরিয়ে চলে গেল। অ্যাডিশনাল এসপি অনুকৃতি শর্মা সঙ্গে সঙ্গে ওনার গাড়ি থেকে কিছু দূরেই যে রাস্তাতে ট্রাফিক পুলিশ রয়েছে তাদেরকে খবরটা দিয়েছিলেন যে একটা গাড়ি এই মাত্র আমার গাড়িটাকে ক্রস করে চলে গেছে, ওই গাড়িটাকে আটকাও, আটকে দেখো ব্যাপারটা কি, তারা কিসের তাড়াহুড়োতে আছে। তো অ্যাডিশনাল এসপির হুকুম ছিল, গাড়িটাকে আটকে দেওয়া হয়। 2-4 মিনিটের মধ্যেই অনুকৃতি শর্মার গাড়িটাও সেখানে গিয়ে পৌঁছায়। যে দুজন সেই গাড়িটাতে বসেছিল তাদেরকে জিজ্ঞেস করা হয় যে কিসের তাড়ায় তোমরা তাড়াতাড়ি ওভারটেক করে চলে এসছো, তখন তারা বলে তারা দুজন বিমা এজেন্ট, একজনের নাম ওঙ্কেশ্বর, অন্যজনের নাম অমিত। তারা খুব জরুরি একটা কাজ আছে, তাদের একজনের বাড়ির লোক খুব অসুস্থ, সিরিয়াস, সেই জন্য তারা এগিয়ে এসেছিল। কিন্তু পুলিশের ব্যাপার, পুলিশ তাদেরকে ছাড়ে না। পুলিশ তাদের গাড়িটাকে সার্চ করছিল। সার্চ করতে গিয়ে তাদের গাড়িতে 11.5 লাখ টাকা পাওয়া যায়। 11.5 লাখ টাকার ব্যাপারে তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় তারা বলে যে অসুস্থ পেশেন্ট রয়েছে বাড়িতে, তার জন্য টাকার দরকার, সেই জন্য তারা টাকার ব্যবস্থা করে তাড়াহুড়ো করে যাচ্ছিল। গাড়িটা আরও যখন সার্চ করা হয় সেখানে 19খানা ক্রেডিট কার্ড, 10টার ওপরে মোবাইল ফোন, অনেকগুলো বিভিন্ন নামের চেকবুক, ব্যাংকের পাসবই ইত্যাদি পাওয়া যায়। পুলিশের সন্দেহ এবার কিন্তু বেড়ে গেছিল, তাদেরকে আর যেতে দেওয়া হয় না, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটকে রাখা হয়। শুরু হয় জিজ্ঞাসাবাদ, কিন্তু তারা বিশেষ কিছু বলে না। তারা একটা কথাই বলছিল, তারা দুজনেই হচ্ছে ইন্স্যুরেন্স এজেন্ট, বিমা কোম্পানিতে কাজ করে, তো তারা আর কিছুই বিশেষ জানে না। এবার তাদের যে ফোনগুলো, সেই ফোনগুলো ঘেঁটে পুলিশ টিম দেখছিল। দেখতে দেখতে তারা খেয়াল করে ওই যে 10-12খানা ফোন তাদের ওই গাড়ি থেকে উদ্ধার হয়েছে, সেই ফোনগুলোতে প্রায় 1 লাখটা ফটো পাওয়া যায়। সব ফটোগুলো দেখে পুলিশ অবাক এই জন্য হয়েছিল যে নর্মাল যে ফটো থাকে সেই ধরনের ফটো নয়, ওই ফটোগুলো ছিল গরিব, দুঃখী, অত্যন্ত গরিব মানুষজনের। পুলিশের এই জায়গাটাতে অবাক লাগে, এতগুলো ফোন ছিল সেটাও একটা আশ্চর্যের ব্যাপার ছিল। অনেকগুলো চেকবুক পাওয়া যায়, কিছু কিছু চেকবুকে সাইন করা রয়েছে এরকমও দেখা যায়। যে 10-12খানা ফোন পাওয়া গেছিল সেটার ইনবক্সে গিয়ে দেখা যায় বিভিন্ন মেসেজ রয়েছে। সব মেসেজগুলোই কিন্তু বিমা কোম্পানি বা ব্যাংকের মেসেজ ছিল। সব মেসেজেই টাকার কথাই বলা ছিল। কোনোটাতে বলা হয়েছিল 25 লাখ টাকা পে করা হয়েছে, কোনোটাতে বলা হয়েছিল 1 লাখ টাকা পে করা হয়েছে, কোনোটাতে বলা হয়েছিল 10 লাখ টাকা পে করা হয়েছে। এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে পুলিশ সিলেক্ট করে সেইগুলোর মধ্যে থেকে একটা নামটা ছিল প্রিয়াঙ্কা নামের একটা মহিলা। প্রিয়াঙ্কার বাড়িতে পুলিশ টিম যায়, যাওয়ার পরে ঠিকানাটাও কিন্তু সেই গাড়িতে সেই ডকুমেন্টের সাথেই পুলিশ পেয়েছিল। এবার পুলিশ প্রিয়াঙ্কার কাছে যায়, প্রিয়াঙ্কার সাথে কথাবার্তা বলে, জিজ্ঞাসাবাদ করে।
যে আমরা জানতে পেরেছি আপনার হাজবেন্ড দিনেশের নামে 25 লাখ টাকার একটা ইন্স্যুরেন্স করা ছিল। আপনি সেই টাকাটা পেয়েছেন, বা আপনার যে এজেন্ট ছিল তাদের কি নাম, তারা কোথায় আছে, তাদের সাথে আপনার যোগাযোগ রয়েছে কিনা, এই কথা জিজ্ঞেস করাতে প্রিয়াঙ্কা প্রথমে কাঁদে। তারপরে যে ঘটনাটা সে বলে সেটা হচ্ছে, প্রিয়াঙ্কার হাজবেন্ড যার নাম দীনেশ, সে একজন ক্যান্সার পেশেন্ট ছিল। তার চিকিৎসার জন্য প্রিয়াঙ্কার অনেক টাকা পয়সা খরচ হয়েছিল, কিন্তু তার হাজবেন্ডের 4th স্টেজ ক্যান্সার ছিল, মানে দীনেশ যে কোনো দিন মারা যেতে পারে, এই রকমটাই ডাক্তাররা বলেছিলেন। হঠাৎ করে দুজন বিমা এজেন্ট প্রিয়াঙ্কার কাছে এসেছিল, এসে তাকে বুঝিয়েছিল যে তোমার অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে চিকিৎসাতে, তো তুমি একটা বিমা করে নাও, তোমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে তুমি 25 লাখ টাকা পাবে। তো প্রিয়াঙ্কা রাজি হয়ে যায়। সেই সময় প্রিমিয়াম হিসাবে প্রিয়াঙ্কাকে 1 লাখ টাকা দিতে হয়েছিল। ঘটনাটা ঘটেছিল 2023-এর ডিসেম্বর মাসে। 2024-এর মার্চ মাসে তার হাজব্যান্ড, মানে মোট 3 মাস পরে সে মারা যায়। সে মারা যাওয়ার পরে প্রিয়াঙ্কা এবার চাইছিল যে 25 লাখ টাকার যে সে বিমাটা করেছে সেটা যেন তার হাতে পায়। সে হাতে পায়নি। সে ব্যাংকে গেছিল, ব্যাংক থেকে তাকে জানানো হয়েছে যে প্রিয়াঙ্কা নামের যে মহিলা, তার হাজব্যান্ড মারা যাওয়ার পরে ইন্স্যুরেন্সের যে টাকা সেটা অলরেডি পে করা হয়ে গেছে। মহিলা বেশ কিছুদিন জানার চেষ্টা করেন যে তার টাকাটা কোথায় গেল, কে পেয়েছে। বেশ ঘোরাঘুরির পরে তিনি কিছুই জানতে পারেন না। শেষ পর্যন্ত তিনি হাল ছেড়ে নিজের বাড়িতেই আছেন। তিনি কিন্তু 1 লাখ টাকা দিয়ে ইন্স্যুরেন্স করেছিলেন, কিন্তু তার হাজব্যান্ড মারা যাওয়ার পরও সে 1 টাকাও পায়নি। এবার সেই গাড়িতে পাওয়া ডকুমেন্ট থেকে দ্বিতীয় আর একটা নাম, যেটা পুলিশ খুঁজে নেয় তদন্তের জন্য, সেই নামটা ছিল চন্দ্রসেন নামে একটা ছেলের, বয়স 35 বছর। সে লোনে একটা বাইক আর একটা ট্রাক্টর নিয়েছিল নিজের চাষাবাদের জন্য। সে কিন্তু চাষাবাদ বা পরিশ্রম খুব ভালোবাসত। তার বাড়ির লোকের কাছে গিয়ে জানা যায় যে সে লোনে একটা বাইক আর একটা ট্রাক্টর নিয়েছিল, কিন্তু ওই দুটো জিনিস কেনার পর হঠাৎ করে সে কেমনভাবে যেন মাতাল হয়ে যায়। সে রেগুলার মদ খেতে শুরু করে। তার আগে কিন্তু সে কখনো মদ খেত না। সে প্রায় মদ খেতে শুরু করে। তারপরে হঠাৎ সুস্থ সবল একজন মানুষ, চন্দ্রসেন, সে হঠাৎ করে মারা গেছিল। মারা যাওয়ার পরে চন্দ্রসেনের বাড়ির যে লোকজন, মানে তার বাবা, দাদা, তারা ভেবেছিল ট্রাক্টর আর বাইক লোনে নেওয়া হয়েছিল। লোন নেওয়া হয়েছিল চন্দ্রসেনের নামে, আর চন্দ্রসেন যেহেতু মারা গেছে, তাহলে ওই জিনিসগুলো চন্দ্রসেনের যে নমিনি সে পেয়ে যাবে, আর লোনটাও মাফ হয়ে যাবে। সেই জন্য তারা যেখান থেকে লোন নিয়ে তারা গাড়িগুলো কিনেছিল সেখানে বারবার যায়, কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে যে ট্রাক্টর আর যে বাইক দুটোরই নমিনি তাদের বাড়ির লোকজন নয়, বাইরের অন্য কেউ। সত্যি সত্যি চন্দ্রসেনের লোন নিয়ে কেনা গাড়ি দুটো নিয়ে গিয়ে অন্য কাউকে দিয়ে দেওয়া হয়। চন্দ্রসেনের বাড়ির লোকজন খুব দুঃখ পায়। তারা অনেক চেষ্টা করে জানার, বোঝার যে কিভাবে এমনটা হলো, কিন্তু তারা গরিব, অশিক্ষিত মানুষ, তারা কোনোভাবেই কিছু বুঝতে সক্ষম হয়নি। তারাও শেষ পর্যন্ত হাঁপিয়ে গিয়ে ক্লান্ত হয়ে ব্যাপারটার পেছনে দৌড়ানো বা বুঝতে চেষ্টা করা যে হলোটা কি, সেটা এক সময় তারা ছেড়ে দেয়। পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারে যে এই যে অপরাধী টিমটা, এরা যাদের নামে লোন নিত, তাদের যখন ফর্ম ফিল আপ করতো, নমিনির জায়গায় নিজেদের টিমের কারোর নাম লিখত। আর বিভিন্ন মেসেজ আদান প্রদানের জন্য যে ফোন নাম্বারটা দিতে হতো, সেটাও কিন্তু নিজেদের নেওয়া অসংখ্য ফোনের মধ্যে একটা ফোনের নাম্বার দিয়ে দিত, যাতে যে লোনটা নিয়েছে সে কিছু জানতেই পারতো না। তাকে সময় মতো মার্ডারও করে ফেলা হতো দরকার পড়লে। মার্ডার করে ফেলার পর তাদের যে সমস্ত জিনিস
সেটা নমিনি তো অন্য কেউ ছিল, তারাই পেয়ে যেত। তখন পুলিশ ওই টিমের বিভিন্ন লোকজনের কাছে যায়। মোট 25খানা ট্রাক্টর আরও অন্যান্য গাড়িও পাওয়া গেছিল। এইভাবে তারা কোটি কোটি টাকার চোরা কারবারি করেছে। পরে তারা ওই ট্রাক্টরগুলো আবার বাজারে একটু কম দামে বিক্রিও করে দিত। তৃতীয়ত, ত্রিলোচন নামে একজনের নামটা আবার তদন্তের জন্য বেছে নেওয়া হয়। তাদের বাড়িতে পুলিশ যায়। পুলিশ গিয়ে জিজ্ঞেস করে যে আপনাদের নামে 5খানা ইন্স্যুরেন্স পলিসি ছিল, প্রত্যেকটাই 20-20 লাখ টাকা। সেগুলো আপনারা ত্রিলোচন মারা যাওয়ার পরে নিশ্চয় পেয়ে গেছেন। বাড়ির লোকজন অবাক হয়। তারা তো কোনোদিন ত্রিলোচনের নামে কোনো ইন্স্যুরেন্স পলিসি করেইনি। তাহলে পুলিশ কোন ইন্স্যুরেন্সের কথা বলছে? পুলিশ তাদের সাথে বসে কথাবার্তা বলে তারপরে জানা যায় যে ইন্স্যুরেন্স পলিসিগুলোর ব্যাপারে ওই ফোনের মেসেজে দেখা গেছে সেগুলো আসলে সবই ত্রিলোচনের নামে করা ইন্স্যুরেন্স পলিসি 5খানায়, কিন্তু সবটাই করা হয়েছে ত্রিলোচন মারা যাওয়ার পরে। সে মারা গেছিল ডিসেম্বর 2023-এ। তার 2-4 মাস পরে তার নামে ইন্স্যুরেন্স করা হয়েছে, যখন কিন্তু সে বেঁচেই নেই। মারা যাওয়ার পরে ইন্স্যুরেন্স পলিসি খোলা হয়েছে। বেশ কিছু মাস পরে খাতা কলমে দেখানো হয়েছে যে এখন সে মারা গেল। সে কিন্তু ক্যান্সারে মারা গেছিল, কিন্তু খাতা কলমে দেখানো হয় যে সে হার্ট অ্যাটাকে মারা গেছে। এরকমটা দেখানোর পরে তার পলিসির 5খানা পলিসির 1 কোটি টাকা, সেটাও কিন্তু তারা পায়নি, বা তার ফ্যামিলির লোকজন জানেই না যে তার হাজব্যান্ডের নামে কোনো পলিসি ছিল। সেই টাকাগুলো সেই অপরাধীর দল তারাই নিয়েছিল। এই ঘটনার তদন্ত করতে করতে একে একে পুলিশ 51 জনকে এই পর্যন্ত অ্যারেস্ট করে ফেলেছে। ওই 51 জনের কাছে জিজ্ঞাসাবাদের পরে পুলিশ জানতে পারে সত্যি সত্যি এরা বিমা এজেন্ট। এদের একটা গ্রুপ রয়েছে, সবাই মিলে কাজ করে ভারতের প্রত্যেক স্টেটে। শুধু সাউথ, হিমাচল প্রদেশ আর জম্মু কাশ্মীর বাদ দিয়ে প্রতিটা স্টেটে এদের নেটওয়ার্কের জাল বিছানো রয়েছে। যেখানে যেখানে মানুষজন হিন্দি বোঝে তাদের সাথে গিয়ে এরা কথাবার্তা বলে। আর বেশিরভাগ লোকজন যাদের এরা বিমা করায় তারা সবাই কিন্তু গরিব অশিক্ষিত মানুষ। তদন্তের সময় যারা অ্যারেস্ট হয় তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে এরা 20 থেকে 25 বছর বয়সের মধ্যে যে ছেলেরা, যাদের বয়স কম, যাদের বিমা করতে অসুবিধাও কম, ঝামেলা কম, অনায়াসেই বিমা করা হয়, অনায়াসেই যারা লোন পায়, যাদের বিমার প্রিমিয়ামটা কম থাকে, সুযোগ সুবিধাগুলো অনেক বেশি থাকে, সেই সমস্ত লোকজনেদেরকে খুঁজে বেছে তাদের বিমা করানো হতো। দরকারে তাদেরকে মার্ডার করে দেওয়া হতো, দেখানো হতো যে অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই রকমই আরও একটা কেস জানতে পারা যায় যে 2 ভাই ছিল, তার মধ্যে যে বড় ছিল সে ছিল বিকলাঙ্গ। তো একদিন 2 ভাই একটা ই-রিক্সা বা টোটোতে করে কোথাও যাচ্ছিল। হঠাৎ করে যখন ওই ই-রিক্সাটা একটু উঁচু নিচু জায়গার উপর দিয়ে যাচ্ছিল, সেই সময় যে ছোট ভাই ছিল সে নিজের বিকলাঙ্গ দাদাকে সজোরে ঠেলে রাস্তায় ফেলে দেয়। রাস্তায় ফেলে দিতেই ই-রিক্সা চালক দাঁড়িয়ে পড়ে। বিকলাঙ্গ ভাই নিচে পড়ে রয়েছে, মাথায় চোট লেগেছে। আর তার ছোট ভাই গিয়ে ই-রিক্সা চালকের সাথে ঝগড়া, যে তুমি কেমনভাবে রিক্সা চালাচ্ছ, আমার দাদা পড়ে গেল। এইসব বলার পরে তারপরে তাকে রেগে বলে যে তুমি যাও, আমরা তোমার গাড়িতে যাবই না। সেও হাত জোড় করে ক্ষমা চায়। ক্ষমা চাওয়ার পরে সে কিন্তু চলে যায় নিজের গাড়ি নিয়ে। এদিকে বিকলাঙ্গ দাদার মাথায় যেখানে চোট লেগেছিল সেখানে আরও জোরে জোরে পাথর দিয়ে আঘাত করা হয়, সে মারা যায়। তারপরে তাকে নিয়ে যাওয়া হয় পোস্টমর্টমের জন্য। পোস্টমর্টম রিপোর্টেও জানা যায় কিন্তু গাড়ি থেকে পড়ে গিয়ে মাথায় চোট লেগে মারা গেছে। সেই রিক্সা চালকের বয়ান হয়, সেও বলে যে হ্যাঁ আমি খুব দুঃখিত, আমার গাড়ি থেকেই সেই বিকলাঙ্গ মানুষ পড়ে গেছিল, তারপরে সে মারা গেছে।
আসলে কিন্তু সেই ছোট ভাই যে নিজের বিকলাঙ্গ দাদাকে ই রিক্সা থেকে ঠেলে ফেলে দিয়ে মেরে ফেলেছিল, সে ওই ফ্রড বিমা এজেন্টদের যে গ্রুপ তার সঙ্গে জড়িত ছিল। টাকার পার্সেন্টেজ হিসাবে সে কিছু টাকা পেয়েছিল, আর বিমা কোম্পানি থেকে পাওয়া টাকা সেই যে গ্রুপটা, সেই যে অপরাধীদের দল, তারা পেয়েছিল। এইভাবে অসংখ্য অনেক এমন কেস পুলিশ সামনে এনেছে যেটাতে পরিবারের মানুষজন ওই ফ্রড বিমা এজেন্টদের সাথে যুক্ত হয়ে নিজের ফ্যামিলির লোকজনকে মেরে ফেলে সেই বিমার টাকা আত্মসাৎ করেছে, আর কিছু পার্সেন্টেজ সেই কোম্পানির এজেন্টরাও নিয়েছে। এইভাবেই ওই যে একটা বড় টিম, ওই যে একটা বড় নেটওয়ার্ক, তারা কাজ করত। এবার পুলিশ জানতে চায় যে তারা খবর কিভাবে পেত যে কার ক্যান্সার হয়েছে, কে মারা যাবে, কার বাড়িতে বিকলাঙ্গ লোক আছে। তখন তারা বলে তাদের এই গ্যাংয়ের সাথে জড়িত রয়েছে যারা আশা সংগঠনের কর্মী, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কাজ করে, প্রত্যেক গ্রামের প্রত্যেক বাড়িতে তাদের যাতায়াত। তাদের মধ্যে বেশ কিছু কর্মী ওই সংগঠনের সাথে যুক্ত। বিভিন্ন ঘরে ঘরে ঘুরে ওই সংগঠনের লোকজনের কাছে খবর এনে দেয় যে কোন বাড়িতে কেমন পেশেন্ট রয়েছে, কার পেশেন্ট সিরিয়াস আছে, কে খুব তাড়াতাড়ি মারা যাবে। এই খবরগুলো ওই আশাকর্মীরা এসে ওই বিমা সংগঠনের যে টিমটা রয়েছে তাদেরকে জানানো হয়। তার বিনিময়ে কিন্তু ওই আশাকর্মী যে খবরটা এনে দিয়েছে সে কিছু টাকাও পায়। ওই যে অপরাধী সংগঠন, তাদের মধ্যে বেশিরভাগ মানুষ কিন্তু বিমা কোম্পানি থেকে রিটায়ার্ড করেছে, বিমা কোম্পানিতে কোনো না কোনো সময় কাজ করত। বিমা কোম্পানির বিভিন্ন রুলসের ব্যাপারে তারা খুব ভালোভাবেই জানে, কিভাবে বিমা করাতে হয়, বিমা হোল্ডার মারা গেলে কিভাবে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়, কিভাবে সমস্ত ব্যবস্থা করতে হয়। এই ব্যাপারগুলো সেই বিমা কোম্পানিতে কাজ করা লোকজনদের খুব ভালোভাবে জানা ছিল। বেশিরভাগ গ্রামের যে প্রধান ছিল তারাও কিন্তু এই ব্যাপারটার সাথে বা এই টিমটার সাথে জড়িয়েছিল। তারা ডেথ সার্টিফিকেট তৈরি করা বা তাতে সিগনেচার করার কাজটা করত। সবথেকে দুঃখের বিষয়, এই যে অপরাধী টিম, এটার সাথে জড়িত রয়েছে ডাক্তারদের একটা বিশাল টিম। ডাক্তাররা যারা পোস্টমর্টম করে, ডাক্তাররা যারা হসপিটালে থাকে, ডাক্তাররা যখন মারা যায় তার যে কি কারণ সেটা লেখে, সেই সব ডিপার্টমেন্টেও কিন্তু এদের লোক ছিল। হসপিটালের অনেক স্টাফেরা এই টিমের সাথে যুক্ত রয়েছে। তারা রিপোর্টে হেরফের করে, যেমন দরকার সেই রকম নাম লিখে দেয়। এবার বলি বিমার যে এজেন্টরা তারা কিভাবে কাজ করে। তারা যখন আশাকর্মীদের কাছে খবর পায় যে ওই পাড়াতে বা ওই গ্রামে কে মারা যাবে বা কে মারা গেছে বা কাকে মেরে ফেললে কোনো প্রবলেম হবে না, এই ধরনের লোকজনের খবর নিয়ে তারা তাদের বাড়ির সাধারণ বা বোকা লোকজনেদের ইন্স্যুরেন্স করার কথা বোঝায়। বোঝাবার পরে ইন্স্যুরেন্সটা করে ফেলা হয়। নমিনির জায়গায় নিজেদের টিমের কোনো একজন মানুষের নাম লিখে দেওয়া হয়। এই গ্যাংটার কাজ ছিল মরণাপন্ন মানুষদের বা যারা মারা গেছে এমন মানুষদের খোঁজ খবর নেওয়া, তাদের বাড়িতে যাওয়া, সরকারি সাহায্যের প্রলোভন দেখিয়ে তাদের প্যান কার্ড, তাদের আধার কার্ডটা নিয়ে আসা, সেই প্যান কার্ড আর সেই আধার কার্ড দিয়ে সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট খোলা। এই যে বিভিন্ন কাজ, এগুলোতে ব্যাংকের স্টাফ, হসপিটাল কর্মী, বিমা এজেন্ট সবাই যুক্ত ছিল। 9-10 বছর ধরে এই গ্যাংটা ভারতের বিভিন্ন রাজ্যে নিজেদের জাল বিছিয়ে এই কাজগুলো করছিল, ফেক অ্যাকাউন্ট খুলছিল আর বিমা কোম্পানির থেকে কোটি কোটি টাকা চোরাকারবারি করে আদায় করে নিচ্ছিল। আর বিমার ব্যাপারে বিভিন্ন কথাবার্তা জানাবার বা মেসেজ পাঠাবার যে ফোন নাম্বারটা, সেটা যে একাধিক ফোন নাম্বার তাদের কাছে ছিল,
সেই নাম্বারগুলোর মধ্যেই কোনো একটা নাম্বার দেওয়া হয়। কখনোই নাম্বারগুলো যাদের বিমা করানো হলো বা যাদের বাড়ির পেশেন্ট রয়েছে তাদের ফোন নাম্বার দেওয়াই হয় না। সেই জন্য তারা বুঝতেই পারে না, তারা জানতেই পারে না যে তাদের যে টাকাগুলো সেটা অন্য কেউ নিয়ে নিচ্ছে। তারা ব্যাংকে যায়, তারা বিমা এজেন্টের কাছে যায়, জিজ্ঞেস করে, কিন্তু কোনো কুল কিনারা হয় না। এইভাবে এই টিমটা কাজ করে, কোটি কোটি টাকার হেরফের করে। এখনও কিন্তু পুলিশ টিম লেগে রয়েছে। 51 জনের পরেও এই টিমে আরও অনেক লোক রয়েছে, বিশাল জাল ছড়িয়ে রয়েছে। তাদেরকে খোঁজার বা তাদেরকে অ্যারেস্ট করার কাজ এখনও চলছে।